হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন কত? 1941 খ্রিস্টাব্দে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ইংরেজি সনের চাইতে আমাদের বাংলা সনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং রবীন্দ্রনাথ যেহেতু বাংলা সাহিত্যের মেইন স্ট্রিম লেখক, রবীন্দ্রনাথ, নজরুল এরা তো আমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের লেখক আমাদের প্রশ্নকর্তারা বারবার বায়াস হয় এই মেইন স্ট্রিম লেখকদের ওপর থেকে প্রশ্ন করতে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্মসালটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তো আপনাদের আমি একটি টেকনিকের মধ্য দিয়ে ইংরেজি থেকে বাংলা জন্মসাল বের করার পদ্ধতি শিখিয়ে দিই, একটু এদিকে ভালোভাবে লক্ষ্য করবেন। ইংরেজি জন্মসাল থেকে 593 বাদ দিবেন। কত দিবেন? 593 বিয়োগ করলে 593 বিয়োগ করলে কি হবে? বাংলা সন পাওয়া যাবে। যেমন আমরা সেই দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি জন্মসাল কত? ইংরেজি জন্মসাল 1861 খ্রিস্টাব্দ। 1861 খ্রিস্টাব্দ। এখন এই যে 1861 খ্রিস্টাব্দ থেকে যদি আমরা 593 বাদ দিই তাহলে কি দাঁড়াবে দেখেন তো? 593 বাদ দিলে এখানে বাদ দিলে কত হচ্ছে? আমাদের 11-র মধ্যে 3 বাদ দিলে থাকে কত? থাকে 8। আর এখানে হচ্ছে 16-র মধ্যে 9 বাদ দিলে থাকে কত? এখানে 1 আসলে কত হয়? 10। তাহলে 16-র মধ্যে কত হয়? 6। তারপরে এখানে আসে কত? আমাদের বাদ দিলে আর কি যেটা দাঁড়ায় সেটা আমি একদমই যে হিসাব করে যাচ্ছি ছোটবেলার মতো। তো দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্মসালটা 1268 বঙ্গাব্দ। 1268 বঙ্গাব্দ। তেমনি ভাবে আমরা ইংরেজি জন্মসালটাও বের করতে পারবো। তো জন্মসাল বের করার ইংরেজি সাল থেকে বাংলা সন বের করার নিয়ম কি? 593 বাদ দিতে হবে। 593 বাদ দিলে আমরা বাংলা সনটা পেয়ে যাব। এখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ওইটাই দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে। 7ই মে 1861 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছে 7ই অগাস্ট মৃত্যুবরণ করেছে। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছে। তার বাংলায় জন্ম এবং মৃত্যু সনটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের 3 নম্বর বাড়ি। কলকাতার জোড়াসাঁকোর 3 নম্বর বাড়িটা ছিল ঠাকুর পরিবারের। তো এই 3 নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মজার ব্যাপার, রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কিন্তু 14তম সন্তান। তার পিতামাতার কততম সন্তান ছিল জানেন? 14তম সন্তান ছিলেন। তার ভাই, তার বোন এরা কিন্তু সবাই বিখ্যাত ব্যক্তি। তার ভাই ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, উপমহাদেশের বিখ্যাত চিত্রশিল্পীকর। তার বোন ছিলেন হচ্ছে কি যে প্রথম মহিলা উপন্যাসিক। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর তার দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আর তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম ছিল সারদা দেবী। মায়ের নাম সারদা দেবী। এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আর যেগুলো দেখবো সেটা হচ্ছে কি যে পিতামহী। তার আমাদের যদি দাদি বলি বা ঠাকুমা বলি যাদের, তার নাম ছিল দিগম্বরী দেবী। তার নাম কি? দিগম্বরী দেবী। আর স্ত্রীর নাম ছিল ভাবতারিণী দেবী। ভাবতারিণী দেবীর রবীন্দ্রনাথ ঠাকুর নাম পরিবর্তন করে পরবর্তীতে নাম রাখেন মৃণালিনী দেবী। মৃণালিনী দেবী। ভাবতারিণী দেবীর নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুর কি নাম রাখেন? মৃণালিনী দেবী নাম রাখেন। এখন এই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে খুবই গুরুত্বপূর্ণ যেটা দুইটার রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি ছিলেন বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি ছিলেন? বিশ্বকবি। এই বিশ্বকবি উপাধিটা রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাত্মা গান্ধী দিয়েছিলেন। কে দিয়েছিলেন বিশ্বকবি উপাধিটা? মহাত্মা গান্ধী। বিশ্বকবি উপাধিটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাত্মা গান্ধী। আর মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদকে গান্ধীজি উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা উপাধিটা দিয়েছিলেন কি?
রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন, আর তার ধারাবাহিকতাই বা তার বিপরীতে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হচ্ছে তার ছদ্মনাম। ভাই তার ছদ্মনাম কি আমরা দেখছি এখানে, তার ছদ্মনাম দেখছি যে ভানু সিংহ, তার ছদ্মনাম কি ভানু সিংহ। তাহলে এখন আমাদের অনেক সময় প্রশ্ন হয় ভানু সিংহর পদাবলী কার লেখা? তাহলে ভানু সিংহ যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হয় তাহলে ভানু সিংহ ঠাকুরের পদাবলী কার লেখা হবে? রবীন্দ্রনাথের লেখাই হবে। এখন রবীন্দ্রনাথের আরো একটা তথ্য নিয়ে আমরা কনফিউজিং হয়ে যাই এবং আমাদের অনেক শিক্ষকেরাও আছে যারা এই বিষয়টা আমাদের অ্যাভয়েড করে বা এক ধরনের তাদের জানলেও হয়তো অন্য ধরনভাবে শিখায়। মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান, নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি গ্রন্থ অনুবাদ করার জন্য। গীতাঞ্জলি গ্রন্থ অনুবাদ করার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ। 1913 সালে গীতাঞ্জলি গ্রন্থটি অনুবাদ করার জন্য নোবেল পুরস্কার পান। মানে মূল কনসেপ্টটা আমি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা তিনি 1910-12 সালের দিকে লেখেন। 10-12 সালের দিকে কেন? এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রত্যেকটা কবিতা এমন একটু আধ্যাত্মিক, যেমন ঐশ্বরের সাথে মানসাত্মার সম্পর্ক সাধন বা অনুভব করার যে বিষয়, এই বিষয়গুলো নিয়ে লিখেছিলেন। কারণ তার ঠিক 4-5 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকজন কিছু প্রিয়জন মারা যায়। তার ছেলে মারা যায়, তার স্ত্রী মারা যায়। এই মারা যাওয়ার পরে কি হয়, মেয়ে মারা যায়। তো এই মারা যাওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর অবসাদে ভুগতে থাকে। এই অবসাদে ভুগতে থাকা পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি 1910 সালের দিকে লিখেছিলেন। পরবর্তীতে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা এবং এছাড়াও আরো তার 4-5টা কাব্যগ্রন্থ থেকে কবিতা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটি ইংরেজিতে কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা নিয়ে ইংরেজি অনুবাদ গ্রন্থ লেখেন। যে অনুবাদ গ্রন্থটার নাম কিন্তু ভাই এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, তার অনুবাদ গ্রন্থটার নাম গীতাঞ্জলি সং অফারেন্স। গীতাঞ্জলি সংস অফারেন্স। তো এই গীতাঞ্জলি সং অফারিংস এর হচ্ছে কি যে জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কি পান? নোবেল পুরস্কার পান। তার মানে আমরা বলতে পারি গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার কিন্তু পায় না রবীন্দ্রনাথ। গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ করে নোবেল পুরস্কার পান। আর গীতাঞ্জলি সহ আরো কিছু কবিতার অনুবাদ গ্রন্থটার নাম ছিল গীতাঞ্জলি সং অফারেন্স। এশিয়াদের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এশিয়ার কবিদের মধ্যে প্রথম নোবেল বিজয়ী ছিলেন। তার নাইট উপাধি নিয়ে একটু কিছু কথা আছে। তার নাইট উপাধি কি 1915 সালে ব্রিটিশ সরকার, ব্রিটিশ রানীদের থেকে এই উপাধিটা দেওয়া হয়। ব্রিটিশ রাজ পরিবার থেকে নাইট উপাধি দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে 1915 সালে। এই নাইট উপাধি 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুর পাওয়ার পরে 1919 সালে ভারতের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ফলে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন? এই নাইট উপাধিটা বর্জন করেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কারগুলোর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার দেওয়া হয়, জগতারিণী স্বর্ণপদক দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল কনসেপ্ট, আমরা যেটা বোঝার চেষ্টা করলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমাদের জন্য মানে সাহিত্যকর্মগুলো থেকে আমাদের বারবার প্রশ্ন হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে এটা। তার সাহিত্যকর্মগুলোর মধ্যে আমরা প্রথম যে সাহিত্যকর্মটা দেখছি সেটা হচ্ছে চিত্রনাট্য। চিত্রনাট্যের টনিক, আমরা টনিক শব্দটা টেকনিক শব্দের সংক্ষিপ্ত রূপ হিসাবে ব্যবহার করছি। বাংলা সম্ভারের টনিক, যেটাকে মানে যেটা দিয়ে আপনার সমস্ত সাহিত্যের এই রোগ সেরে যাবে ইনশাল্লাহ। তো শীত গ্রীষ্ম বর্ষা টনিক এই ভরসা। তো চিত্রনাট্যের টনিকটা কি? চিত্রাঙ্গদা তার বান্ধবী চণ্ডালিকাকে বলিল তোর বোন শ্যামা যেন মালিনীর সাথে কথা বলা বিসর্জন দেয়। তাহলে কি বললো? চিত্রাঙ্গদা তার বান্ধবী চণ্ডালিকাকে বলিল তোর বোন শ্যামা যেন কার সাথে কথা বলা বিসর্জন দেয়? মালিনীর সাথে কথা বলা বিসর্জন দেয়। এই যে চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, মালিনী, শ্যামা, বিসর্জন, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কি? রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের যদি শুধু নাটকগুলো যদি আমরা দেখি, রাজা চিরকুমারের সভা বিসর্জনের ডাক দিয়ে ঘরের মধ্যে তাসের দেশের চিঠি প্রদান করে। রাজা কি করছে? চিরকুমারের সভা বিসর্জন দিছে।
বিসর্জন দিয়ে সেই হচ্ছে কি বিসর্জনের জন্য ডাক দিছে যে চিরকুমাররা থাকতে পারবে না, তোমাদের কি করতে হবে, বিবাহ টিবাহ করতে হবে। তো বিসর্জনের ডাক দিয়ে ঘরের মধ্যে তাসের দেশের চিঠি প্রদান করে। এই চিরকুমার তাসের দেশের ছিল চিরকুমারের সভা, তার কারণে এই চিরকুমারের সভা বিসর্জনের ডাক দিয়ে চিঠি পাঠানো হয়েছে কোথায়, তাসের দেশে চিঠি প্রদান করেছে। তাই কালের যাত্রায় প্রচলিত মুক্তধারার অচলায়তন ভেঙে সবাই আপন গৃহে প্রবেশ করে। তার মানে সভা তো ভেঙে গেছে চিরকুমারের, সবাই নিজ নিজ গৃহে প্রবেশ করছে। তাই কালের যাত্রায় প্রচলিত মুক্তধারার অচলায়তন হয়ে পড়লে সবাই আপন গৃহে প্রবেশ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি রাজা, চিরকুমারের সভা, বিসর্জন, তারপরে ডাকঘর, তাসের দেশ, কালের যাত্রা, মুক্তধারা, অচলায়তন, গৃহে প্রবেশ, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এগুলো কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এখন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, আমাদের অনেকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর 14টা 13টা উপন্যাস লিখেছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক উপন্যাসের সাহিত্য সমালোচকরা যেটার ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে তার 12টি সার্থক উপন্যাস। আমরা মনে রাখতে পারি কিভাবে, মাগো সেজ বউরা দুচার চোখে নৌকা ডুবির খেলা করে, মাগো সেজ বউরা দুচার ঘরে চতুর চোখে নৌকা ডুবির খেলা করে। মাতে আমরা মনে রাখবো মালঞ্চ, মনে রাখবো কি মালঞ্চ, গতে গোরা, সেতে শেষের কবিতা, যতে যোগাযোগ, ও তারপরে হচ্ছে বউতে বউ ঠাকুরানীর হাট, রাতে রাজশ্রী, দুইতে দুই বোন, দুই বোন, চারতে চার অধ্যায়, ঘরেতে ঘরে বাইরে, চতুর্থে চতুরঙ্গ, চোখেতে চোখের বালি, নৌকা ডুবিতে নৌকা ডুবি। এখন এইগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের মানে উপন্যাস, এবং এই 12টা উপন্যাস আমরা মনে রাখবো এই টেকনিকের মধ্য দিয়ে। কিন্তু বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় যখন রবীন্দ্রনাথ হয়, উপন্যাসের ঘটনাক্রম থেকে প্রশ্ন হয়। তার মধ্যে আমরা এখানে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিত্বময় এবং মাধুর্যতা ফুটে ওঠে তার মালঞ্চ ও উপন্যাসে। তারপরে গোরা একটি রাজনৈতিক উপন্যাস, রোমান্টিক প্রণয়োপাখ্যান এবং চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথের উপন্যাস। কিন্তু শেষের কবিতা যোগাযোগ সামাজিক উপন্যাস। বউ ঠাকুরানীর হাট প্রথম প্রকাশিত ঐতিহাসিক সার্থক উপন্যাস, প্রথম প্রকাশিত বাংলা সাহিত্যের ঐতিহাসিক সার্থক উপন্যাস কে, বউ ঠাকুরানীর হাট। রাতে রাজশ্রী, এটা একটা ঐতিহাসিক উপন্যাস। দুই বোন সামাজিক উপন্যাস। তারপরে 4 অধ্যায় হচ্ছে রাজনৈতিক উপন্যাস। ঘরে বাইরে স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস। আর চতুরঙ্গ সাধু এবং সাধুরীতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ উপন্যাস হচ্ছে চতুরঙ্গ। চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে কি, চোখের বালি। নৌকাডুবি হচ্ছে সামাজিক উপন্যাস, সামাজিক কি উপন্যাস। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, তিনি তার জীবন দশায় 61টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। কিন্তু যে কাব্যগ্রন্থ থেকে আমাদের বারবার প্রশ্ন আসে, যেগুলো থেকে দেখা যায় পরীক্ষাগুলোতে, এসএসসি বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষা সহ বিসিএসে যেসব কাব্যগ্রন্থ থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, যেসব কাব্য সাহিত্য থেকে, সেগুলো আমরা একটা গল্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এই যেটা হচ্ছে কি, বিচিত্রাময় মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানসিক খনিকা সোনার তরি বেয়ে বলাকা হলে বনফুল সিনেমাতে বনফুল ছবি দেখতে গেল। সেখানে সন্ধ্যা সঙ্গীত এবং প্রভাত সঙ্গীতের সেই সিনেমা হলের সিনেমায় সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীতের কণিকা ভেঙে গীতালির কোল জুড়ে আসে নবজাতক সেজুতি পূর্ণ পত্রকূটে করিও কোমল ও শেষ লেখাটাকে উৎসর্গ করলে। পরিশেষে চৈতালি কণিকা খেয়া পুরবী সঞ্চিতাকে কোনো প্রশ্ন না করেই সানাই বাজাতে বাজাতে শ্যামলী হলে ভানুসিংহ ঠাকুরের ছবি দেখতে গেল। এখন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যগ্রন্থের আমাদের হলুদ এবং আন্ডারলাইন করা যে শব্দগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেইগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। আরও একটি সহজভাবে আপনি মনে রাখতে পারেন, মেয়েদের নাম দিয়ে যত কাব্যগ্রন্থ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেগুলো কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ। সবাইকে বাংলা সম্ভারের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমাদের বাংলা সম্ভারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ব্যাকরণ এবং সাহিত্যের ক্লাসগুলো আপলোড করা আছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।